সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতা ভেদ করে আপনাকে স্বাগত জানাই অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে। আজকের রাত, আজকের গল্প একেবারেই অন্যরকম। এই কাহিনী আমাদের কাছে পাঠিয়েছেন কুমিল্লা থেকে শওকত হোসেন। পেশায় তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। মৃতদেহ বহন করা তার নিত্যদিনের কাজ হলেও এক রাতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তার জীবনটাই বদলে দেয়। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেই ঘটনাই, যা এক এমন গল্প যা শোনার পর হয়তো আপনিও আর রাতে একা আয়নায় তাকাতে সাহস করবেন না। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস alokikshotto@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রহস্যময় কাহিনী। আসসালামু আলাইকুম, আমি শওকত হোসেন। পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। প্রায় 15 বছর ধরে এই লাইনে আছি। অনেক দুর্ঘটনা, অনেক লাশ দেখেছি। আমার কাজের কারণে রাত জেগে অন্ধকার রাস্তায় গাড়ি চালানো আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু একটা রাত এখন আমার শরীর কাঁপিয়ে দেয়। আজ আমি আপনাদের সেই রাতের ঘটনা শোনাতে চাই। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা সত্যি। এই ঘটনার পর আমি আজও রাতে একা অ্যাম্বুলেন্স চালাতে ভয় পাই। দিনটা ছিল শুক্রবার, রাত তখন 11:30। হঠাৎ হাসপাতাল থেকে এক ডাক্তার আমাকে ডাকলেন। বললেন, শওকত ভাই, একটা লাশ নিয়ে যাবেন গ্রামে, আজ রাতেই যেতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন রাতেই? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, পরিবার চাপ দিচ্ছে, ভোরের মধ্যে পৌঁছতে হবে। জায়গার নাম শুনে আমার বুক ধক করে উঠল। কুমারডোগা গ্রাম। দূরে নদীর ওপারে এক অজুপাড়া গ্রাম। অনেকবার শুনেছি ওই এলাকায় নাকি কালো জাদু করা হয়, মানুষের ওপর তাবিজ কবজ করে তাদের ক্ষতি করা হয়। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু চাকরির নিয়ম, না বলার সুযোগ নেই। ভাড়া ঠিক হলো, কাগজপত্র হাতে বুঝিয়ে দিলেন। আমি ধীরে ধীরে লাশ ঘরের দিকে এগোলাম। লাশটা ছিল 30-32 বছরের এক যুবকের। সাদা কাপড়ে মোড়া, সাধারণ মৃতদেহের মতো নিস্তেজ হয়ে পড়ে আছে। কিন্তু কাছে যেতেই আমার নাক ঝাঁঝালো এক অদ্ভুত গন্ধে ভরে গেল। সেটা সাধারণ পচা গন্ধ নয়, মনে হচ্ছিল ধূপ, লেবু আর পোড়া কাঠের গন্ধ একসাথে মিশে গেছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এই লোকের মৃত্যু কিভাবে হলো? ডাক্তার শুধু বললেন, দুর্ঘটনা, বেশি কিছু জানার দরকার নেই। কথাটা শুনেই আমার সন্দেহ হলো, কিন্তু আর কিছু বললাম না। দুজন ওয়ার্ড বয় লাশ স্ট্রেচারে তুলে দিল, তারপর রাখলো অ্যাম্বুলেন্সের ভেতরে। দরজা বন্ধ করার সময় আমার মনে হলো লাশটা অস্বাভাবিক ভারী, আবার কোনো মুহূর্তে মনে হচ্ছিল খুব হালকা। আমি নিজেকে শান্ত করলাম, কিন্তু
বুকের ভেতর কেমন এক অস্বস্তি কাজ করছিল। তবুও দায়িত্ব বলে গাড়ি চালাতে বসলাম। শহর ছাড়িয়ে গ্রামীণ রাস্তায় ঢুকলাম। তখন রাত প্রায় 12টা। চারপাশে অন্ধকার, শুধু হেডলাইটের আলোয় রাস্তা দেখা যায়। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়, হাওয়ার শব্দও কানে লাগে। আমি একটা সিগারেট ধরালাম নিজেকে শান্ত করার জন্য। পেছনে আয়নায় এক ঝলক লাশটাকে দেখে গা শিউরে উঠল। সাদা কাপড়ে মোড়া, একেবারে নিশ্চুপ। ভাবলাম হয়তো ভয়টা আমার মনের, কিন্তু কয়েক মিনিট পরেই প্রথম ঘটনাটা ঘটল। গাড়ি চলছিল মসৃণভাবে। হঠাৎ আমার কানে এলো কাশির শব্দ, একেবারে পেছনের সিট থেকে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অ্যাম্বুলেন্সে তো শুধু আমি আর ওই লাশ। রেয়ার ভিউ মিররে তাকালাম, দেখলাম লাশ একেবারেই নড়ছে না। তবু সেই কাশির শব্দ কানে বাজতেই থাকলো। আমার গলা শুকিয়ে এলো। দ্রুত গ্যাস চাপলাম। মনে হচ্ছিল যদি গতি বাড়াই তবে হয়তো শব্দটা মিলিয়ে যাবে। রাত তখন 1টা। রাস্তার দুপাশে বিশাল গাছ, গাছের ছায়া পড়ে রাস্তা অদ্ভুত লাগছিল। হঠাৎ খেয়াল করলাম গাড়ির গতি কমে যাচ্ছে। আমি অ্যাক্সিলারেটর চাপছি, তবুও স্পিড বাড়ছে না। মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরেছে। বুকটা কেঁপে উঠল আমার। হঠাৎ আবার সেই কাশির শব্দ, এবার আগের চেয়েও জোরে। আয়নায় চোখ পড়তেই দেখি লাশের কাপড় সামান্য নড়ছে, যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। আমি কেঁপে উঠলাম। গলার কাছে কিছু আটকে গেল। কোরআনের সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। গাড়ি তখনও ধীরে চলছিল। অবশেষে কুমারডোগা গ্রামের প্রবেশ মুখে পৌঁছলাম। হঠাৎ রাস্তার মাঝে এক কালো বিড়াল এসে দাঁড়ালো। তার চোখ দুটো অগ্নিস্ফুলিঙ্গের মতো। আমি হর্ন দিলাম, কিন্তু বিড়ালটা নড়ল না, বরং আস্তে আস্তে রাস্তার মাঝে শুয়ে পড়ল। আমি ব্রেক চাপতেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ বাইরের দিকে থেকে কানে এলো ফিস ফিস শব্দ। এ লাশ আমার, ফেরত দে। আমার শরীর অবশ হয়ে গেল। তড়িঘড়ি করে দরজা লক করলাম। স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। হঠাৎ পেছনের কাচে ঠক ঠক শব্দ হলো। ভয়ে ঘাড় ঘোরালাম। দেখি লাশের মুখের কাপড় সরে গেছে। ফ্যাকাশে চোখ দুটো সোজা আমার দিকেই তাকিয়ে আছে। আমার মনে হচ্ছিল আমি আর বাঁচব না। জোরে জোরে সূরা ফাতিহা পড়তে লাগলাম। হঠাৎ অ্যাম্বুলেন্স নিজে থেকেই স্টার্ট নিল। বিড়ালটাও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি প্রাণপণে গাড়ি চালিয়ে গ্রামে ঢুকলাম। চারপাশে সব ঘর অন্ধকার। মনে হচ্ছিল গোটা গ্রাম ঘুমিয়ে নয়, বরং মৃত। অবশেষে মৃতের বাড়ির সামনে পৌঁছলাম। কয়েকজন মানুষ অপেক্ষা করছিল। তারা লাশ নামানোর সাথে সাথে প্রবল হাওয়ার ঝাপটা এলো। চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ঘুরে বেড়াতে লাগলো। আমি আর দাঁড়াইনি। গাড়ি ঘুরিয়ে বেরিয়ে এলাম সেখান থেকে। পেছনে তাকাতেও সাহস হলো না। শহরে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গিয়েছিল। শহরে পৌঁছে ডাক্তারকে এসব ঘটনা খুলে বললাম। তিনি মাথা নেড়ে বললেন, আমি বলেছিলাম কোনো প্রশ্ন করবেন না। ওই লাশটা অন্য সব লাশের মতো নয়, ওটা আলাদা ছিল। পরে গ্রামে পরিচিত এক ব্যক্তির কাছে শুনলাম সেই যুবক নাকি এক কালো জাদুকরের শিকার ছিল। তার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল, তাই মৃত্যুর পরও তার আত্মা মুক্তি পায়নি। সেই কারণে এই লাশ বহনের সময় এমন সব ঘটনা ঘটেছিল। এরপর থেকে আমি আর কখনো কুমারডোগা গ্রামে লাশ নিতে চাইনি।
আজও রাতে গাড়ি চালানোর সময় মনে হয় পেছনের সিটে কেউ যেন বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি আপনারা অনেকেই হয়তো এসব বিশ্বাস করবেন না, ভাববেন আমি গল্প বানাচ্ছি, কিন্তু আমি শপথ করে বলছি এগুলো সব আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। মৃত্যুর পরেও কিছু আত্মা শান্তি পায় না, বিশেষ করে যখন তাদের নিয়ে কালো জাদু করা হয়। সেই রাতের পর থেকে আমার জীবন বদলে গেছে। এখন আমি নামাজ পড়ি, দোয়া পড়ি, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। তবে আজও রাতে গাড়ি চালানোর সময় পেছনের আয়নায় তাকাতে ভয় লাগে। কখনো মনে হয় সাদা কাপড়ে মোড়া কেউ পেছনে শুয়ে আছে, কখনো মনে হয় চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। অনেকবার ভেবেছি হয়তো আমার ভ্রম, কিন্তু এক রাতে কয়েক মাস পর আবার কুমারডোগার রাস্তা দিয়ে ফিরছিলাম, খালি অ্যাম্বুলেন্স। হঠাৎ স্পষ্ট কাশির শব্দ শুনলাম, সেই একই শব্দ। আমি শপথ করে বলছি অ্যাম্বুলেন্স একেবারে খালি ছিল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি সাদা কাপড়ে মোড়া একটা অবয়ব পেছনের সিটে বসে আছে, মুখ ঢাকা, কিন্তু চোখ, সেই ফ্যাকাশে চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। রক্তবর্ণ শূন্য চোখ, আলোয় ঝিকমিক করছে। আমি পাগলের মতো দোয়া পড়তে লাগলাম, চোখ বন্ধ করে গতি বাড়ালাম। চোখ খুলে দেখি সিট ফাঁকা, কিন্তু জানালার কাছে কুয়াশার মতো কিছু লেখা, ফেরত দে। আমার হাত পা কাঁপছিল, মনে হচ্ছিল স্টিয়ারিং ছেড়ে দিই, কিন্তু কোনোভাবে শহরে পৌঁছালাম। সেই রাতের পর থেকে পেছনের আয়না আমি কাপড়ে ঢেকে রাখি, যেন কিছু দেখতে না পাই। আমি জানি অনেকেই ভাববেন এসব মিথ্যা, কিন্তু যারা রাতের অন্ধকার রাস্তায় একা গাড়ি চালিয়েছেন তারা জানেন অন্ধকার কখনো খালি থাকে না। আমরা ভাবি আমরা একা, কিন্তু সত্যি হলো কোনো কোনো যাত্রায় আমাদের সঙ্গে এমন সঙ্গী থাকে যাকে আমরা চাই না। মৃত্যুর পরও কিছু আত্মা ঘুরে বেড়ায়, বিশেষ করে যারা কালো জাদুর শিকার। তারা মুক্তি পায় না, তারা ছায়ার মতো আঁকড়ে ধরে। আর যদি আপনি তাদের লাশ বহন করেন, তবে সারা জীবন তারা আপনাকে মনে করিয়ে দেবে তারা এখনো আছে। তাই আমি বলি, রাতের রাস্তায়, বিশেষ করে যখন আপনি একা, আয়নায় তাকাবেন না, হয়তো কোনো একজোড়া চোখ আপনার দিকেই তাকিয়ে আছে। শ্রোতা বন্ধুরা, এই ছিল শওকত হোসেনের ভয়াবহ অভিজ্ঞতা। ভাবুন তো, একজন পেশাদার ড্রাইভার যিনি প্রতিদিন লাশ বহন করেন, তিনিও যদি ভয় পেয়ে যান, তাহলে সেই রাতটা কতটা ভয়ানক ছিল। আপনারাও যদি কখনো গভীর রাতে একা পথে গাড়ি চালান, মনে রাখবেন অন্ধকার সবসময় নীরব থাকে না, কখনো কখনো সে আপনার দিকেও তাকিয়ে থাকে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য।